হ্যালো এভরিওয়ান, আজকে নেক্সট ক্লাস শুরু হচ্ছে আমাদের আরেকটা মার্কেট, সেটা হচ্ছে মনোপলি মার্কেট। মনোপলি মার্কেট বাংলাতে বলা হয় একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার কাকে বলে? যেখানে কোনো একজন বিক্রেতার একচেটিয়া বজায় থাকবে। একচেটিয়া মানে আমি একাই আছি আর কেউ নেই, আমার একচেটিয়া বজায় থাকবে। ঠিক। তো মনোপলি মার্কেট কাকে বলবো? মনোপলি মার্কেটের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো বুঝে গেলে আমরা বুঝতে পারবো মনোপলি মার্কেট কাকে বলে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে অনলি ওয়ান সেলার, যেখানে একজন মাত্র বিক্রেতা থাকবে। দ্যাট মিন্স যেখানে একজন মাত্র বিক্রেতা থাকবে আর প্রচুর পরিমাণে ক্রেতা থাকবে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। এর আর কি কোনো কম্পিটিটর আছে? রেল কি আর আছে? নেই, একজনই মাত্র সেলার। বাট আমরা ক্রেতারা বা প্যাসেঞ্জার যাদের বলা হয় তাদের এখানে ক্রেতা বলা হচ্ছে। এরা সংখ্যায় কত? প্রচুর পরিমাণের ক্রেতা, অসংখ্য। ওকে। ফার্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি সেম। আমরা যেরকম পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে পড়েছিলাম যে ইন্ডাস্ট্রি আলাদা, ইন্ডাস্ট্রি যা দাম ফিক্স করে সেটাই হচ্ছে প্রত্যেকটা ফার্ম গ্রহণ করে। বাট মনোপলি মার্কেটে ফার্ম যে, ইন্ডাস্ট্রিও সেম। কেন? কারণ এখানে যেহেতু একজন মাত্র সেলার, সেই তার সমস্ত দাম নির্ধারণ করে। তাহলে সে যেহেতু দাম নির্ধারণ করে, তার মানে তাকেই আমরা বলছি ইন্ডাস্ট্রি এবং তাকেই আমরা বলছি ফার্ম বা সেলার। ঠিক। তার মানে এখানে প্রাইস মেকার কে? ফার্ম নিজে। যে ফার্ম সেই হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি। 3 নম্বর বলছে নো সাবস্টিটিউট প্রোডাক্ট। ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য নেই। পরিবর্ত দ্রব্য মানে একটার পরিবর্তে আরেকটা ইউজ করা যায় এমন। তো এখানে এক্সাম্পলে আমি কি লিখেছি? ইন্ডিয়ান রেলওয়ে। তো ইন্ডিয়ান রেলওয়ে যদি একজন মাত্র সেলার হয়, একটাই মাত্র দ্রব্য, একটাই মাত্র রেলওয়ে এখানে ইউজ হচ্ছে, সুতরাং তার কোনো ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য নেই। এবার অনেকের মাথায় ঘুরতেই পারে, আচ্ছা তাহলে ট্রেনের বদলে বাস ইউজ করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই দুটো পরিবর্ত দ্রব্য, বাট আমি কি বলেছি? ওয়ার্ডটা ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য। ট্রেন আমাদের যতটা সুবিধা দিতে পারে, বাসে গেলে কি সেম আমরা কি অতটা টাইম বাঁচাতে পারি? অবভিয়াসলি না। তার মানে ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্যের উপস্থিতি নেই, তাই জন্যই এখানে একজন মাত্র সেলার এবং সেই হচ্ছে তার দাম নির্ধারক। 5 নম্বর কি? ব্যারিয়ার টু এন্ট্রি, শিল্পে প্রবেশে বাধা। এখন যদি বলা হয় আমার কাছে প্রচুর টাকা আছে, আমি আরেকটা রেলওয়ে তৈরি করতে চাই, গভর্নমেন্ট কি আমাকে পারমিশন দেবে? অবভিয়াসলি না, গভর্নমেন্ট পারমিশন দেবে না। তার মানে এখানে শিল্পে প্রবেশে বাধা আছে। তার মানে এখানে চাইলেই আমি একজন সেই দ্রব্যের সেলার হয়ে উঠতে পারি না, এখানে যথেষ্ট পরিমাণে বাধা আছে, যার জন্যই এই একজন সেলারের একচেটিয়াটা বজায় থাকতে পারে। আমরা পরের দিকে পড়ব হচ্ছে মনোপলি পাওয়ার এই কীভাবে তৈরি হয়, এই ব্যারিয়ার টু এন্ট্রি এইগুলো বা অন্য অনেক কারণের জন্য একচেটিয়া তৈরি হয়ে থাকে, সেটা কেন কেন হয়ে থাকে আমরা পরে পড়ব। তার আগে আমরা ভারসাম্য পড়ব। আচ্ছা, একচেটিয়া মার্কেটের আমি একটা প্রোফর্মা নিয়েছি। কি? এখানে কোয়ান্টিটি, কিসের কোয়ান্টিটি? সেলিং কোয়ান্টিটি। ওকে। প্রাইস, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ। কোয়ান্টিটি অফ সেলিং, আমি যত পরিমাণ দ্রব্য বিক্রি করব আমার তত পরিমাণ আমি প্রাইস ধার্য করব এবং সেটার সাথে গুণ করে আমি টোটাল রেভিনিউ পাবো। তো এখানে ব্যাপারটা কি হয়? নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে যদি দাম বাড়তে থাকে তাহলে চাহিদার নিয়ম অনুযায়ী আমাদের চাহিদা কমতে থাকে। যদি আমার প্রাইস প্রচুর পরিমাণে বাড়তে থাকে তাহলে আমাদের ডিম্যান্ড কমে যায়। তাহলে একচেটিয়া মার্কেট এটা মনে করতেই পারে আমি যেহেতু একা মাত্র সেলার, আমি যা খুশি প্রাইস ধার্য করব, যত পরিমাণ খুশি আমি প্রাইস বাড়িয়েই যাব, তাতে কি আমার লাভ হবে? বাট এইটা যদি চলতে থাকে, একটা টাইমের পরে গিয়ে কোয়ান্টিটি অফ সেলিং কমতে থাকবে, কারণ আমরা মানে ক্রেতারা আর পছন্দ করব না দ্রব্যটা বেশি পরিমাণে কেনা। তখন আমরা কি করব? হয়তো দ্রব্যটাকে কিনতে হবে, বাট আমরা কম পরিমাণে কেনা শুরু করব। এবার বেশি প্রাইস ধার্য করছি অথচ আমি কম পরিমাণে কিনছি, তাহলে ফার্মের একটা টাইমের পরে গিয়ে হিউজ পরিমাণের আর লাভ হবে না, লাভের পরিমাণ কমতে থাকবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু একচেটিয়া মার্কেট কখনোই সে তার হিউজ পরিমাণ লাভটা করতে পারবে না। তাই জন্য একচেটিয়া মার্কেট কি করে?
এই চাহিদার নিয়মটাকে বজায় রাখার চেষ্টা করে। দ্যাট মিনস সে প্রাইস কমিয়ে কোয়ান্টিটি অফ সেলিং বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যেরকম আমরা দেখেছি ট্রেনে এত কেন ভিড় হয়, কারণ ট্রেনে সস্তা পড়ে, ঠিক আছে। এখান থেকে শিয়ালদার খরচা যা, মানে তুমি এখন যদি গাড়ি বা মানে বাসেও যেতে চাও তাহলে তার থেকে হয়তো খরচা বেশি পড়ে। তাহলে ট্রেনে যেহেতু খরচা কম, তার মানে তাদের কোয়ান্টিটি অফ সেলিং বেশি। এটাই যদি ট্রেনের খরচাটা বাসের থেকেও বেশি হয়ে যেত, তাহলে কেউ আর ট্রেনে যাওয়া পছন্দ করতো না, তাহলে কোয়ান্টিটি অফ সেলিং কমে যেত। তার মানে একচেটিয়া মার্কেট কী চায়, আমি কম প্রাইস ধার্য করে বেশি কোয়ান্টিটি সেল যদি করতে পারি তাহলে আমার টোটাল রেভিনিউ বাড়বে। আচ্ছা, তাহলে এখানে কি, যখন একটা আমি কোয়ান্টিটি বিক্রি করছি তখন প্রাইস কি দেখলাম 10 টাকা, তাহলে টোটাল রেভিনিউ কত 10। আমি প্রাইস কমালাম, তার মানে কোয়ান্টিটি অফ সেলিং বাড়লো, 1 থেকে 2 হলো, ঠিক ডিম্যান্ডের নিয়ম অনুযায়ী। তখন টোটাল রেভিনিউ কত 18। প্রাইস আমি আরও কমালাম, কোয়ান্টিটি অফ সেলিং বাড়লো, টোটাল রেভিনিউ আরও বাড়লো। প্রাইস আমি আরও কমালাম, কোয়ান্টিটি অফ সেলিং বাড়লো, টোটাল রেভিনিউ আরও বাড়লো। এখানেও কি প্রাইস আমি কমালাম, টোটাল রেভিনিউ আমার কোয়ান্টিটি অফ সেলিং বাড়লো এবং তার সাথে সাথে আমার টোটাল রেভিনিউও বাড়লো। তাহলে বলা যেতে পারে যে একচেটিয়া মার্কেটে টোটাল রেভিনিউ রেখাটা, ডিম্যান্ড রেখাটা কেমন দেখতে হবে? ডিম্যান্ড রেখাটা বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হবে, ঠিক। এটা হচ্ছে আমার ডিম্যান্ড কার্ভ। কেন? আমি যত বেশি দাম ধার্য করব তত আমার কম কোয়ান্টিটি সেল হবে, যত কম আমি প্রাইস ধার্য করব তত বেশি আমার কোয়ান্টিটি সেল হবে, ঠিক। এবার এখানে একটা কথা আছে, আমরা সবসময় দেখতে পাই কি, এখানে আমরা ইলাস্ট্রিসিটি পড়েছিলাম, তার মানে এই গ্রাফে কি দেখা যাচ্ছে, প্রাইসের চেঞ্জ যতটা কোয়ান্টিটি ডিম্যান্ডের চেঞ্জ তার থেকে কম, প্রাইসের চেঞ্জ যতটা কোয়ান্টিটি ডিম্যান্ডের চেঞ্জ তার থেকে কম। তার মানে প্রাইসের চেঞ্জ বেশি, কোয়ান্টিটি ডিম্যান্ডেড হচ্ছে কম। তার মানে বলা যেতে পারে যে একচেটিয়া বাজারের ডিম্যান্ড হলো ইনইলাস্টিক ধরনের বা অস্থিতিস্থাপক ধরনের, ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক, ঠিক। আচ্ছা, অস্থিতিস্থাপক ধরনের, তার মানে এটাও আমরা আগে শুনেছিলাম যে যদি এখানে অল্টারনেট গুডস বেশি পরিমাণে থাকে তাহলে ইলাস্ট্রিসিটি অফ ডিম্যান্ড অলওয়েজ বেশি থাকবে, আর অল্টারনেট গুডস যত কম থাকবে ইলাস্ট্রিসিটি অফ ডিম্যান্ড তত কম হবে। তার মানে একচেটিয়া মার্কেটে আমরা কি দেখেছি, ঘনিষ্ঠ পরিবর্তন দ্রব্য থাকে না, তার মানে আমার ইলাস্ট্রিসিটি কেমন হবে, ইনইলাস্টিক বা অনেক কম হবে, রাইট। এটা হচ্ছে আমার ডিম্যান্ড কার্ভ। ডি, চলো এবার দেখছি কি অ্যাভারেজ রেভিনিউ, টোটাল রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কী করে বার করা হয়, টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি অফ সেলিং দিয়ে ভাগ করো, পেয়ে যাবো হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। তার মানে 10কে ভাগ করবো 1 দিয়ে, অ্যাভারেজ রেভিনিউ কত 10। 18কে ভাগ করবো 2 দিয়ে, অ্যাভারেজ রেভিনিউ কত 9। 24কে ভাগ করবো 3 দিয়ে, অ্যাভারেজ রেভিনিউ কত 8। নেক্সট 7, নেক্সট 6। তার মানে এখানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে একচেটিয়া মার্কেটে যেটাই আমার প্রাইস সেটাই আমার অ্যাভারেজ রেভিনিউ। তার মানে এখানে হচ্ছে আমার প্রাইস ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ, তার মানে যেটাই আমার প্রাইস কার্ভ হবে সেটাই আমার অ্যাভারেজ রেভিনিউ কার্ভ হবে। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কথার অর্থ হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত। দ্যাট মিনস আমি এক্সট্রা 1 ইউনিট বিক্রি করে আমি এক্সট্রা কত পরিমাণ এক্সট্রা 1 ইউনিট দ্রব্য বিক্রি করে আমি এক্সট্রা কত পরিমাণ রেভিনিউ ইনকাম করলাম। তার মানে প্রথম 1 ইউনিট দ্রব্য আমি বিক্রি করেছি, এটাই আমার জন্য এই মুহূর্তে এক্সট্রা, তাহলে আমি এক্সট্রা কত টাকা ইনকাম করলাম 10 টাকা। এক্সট্রা 1 ইউনিট বিক্রি করেছি, 1 থেকে 2 বিক্রি করেছি, তাহলে এক্সট্রা 1 ইউনিট বিক্রি করার জন্য আমার এক্সট্রা কত টাকা আমি ইনকাম করেছি 8। এক্সট্রা 1 ইউনিট বিক্রি করার জন্য আমি এক্সট্রা কত টাকা ইনকাম করেছি 6। নেক্সট কত 4, নেক্সট কত 2।
তার মানে এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ রেভিনিউ কোয়ান্টিটি অফ সেলিংয়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি ডিক্রিজিং, এবং মার্জিনাল রেভিনিউ কোয়ান্টিটি অফ সেলিং বেড়ে যাওয়ার সাথে সাথে কন্টিনিউয়াস ডিক্রিজিং। বাট কে বেশি আর কে কম? প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বেশি, মার্জিনাল রেভিনিউ কম, অ্যাভারেজ রেভিনিউ বেশি, মার্জিনাল রেভিনিউ কম। এখানেও অ্যাভারেজ রেভিনিউ বেশি, মার্জিনাল রেভিনিউ কম। তাহলে যদি গ্রাফে আঁকা হয়, এটা হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, কন্টিনিউয়াসলি ডিক্রিজিং, এবং এটাই হবে আমার মার্জিনাল রেভিনিউ কার্ভ, দ্যাট ইজ কন্টিনিউয়াসলি ডিক্রিজিং। বাট কেন মার্জিনাল রেভিনিউ কার্ভ অ্যাভারেজ রেভিনিউয়ের নিচে অবস্থান করছে? কারণ প্রত্যেক ক্ষেত্রে দেখছি মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউয়ের থেকে কম কম কম, তাই জন্য অ্যাভারেজ রেভিনিউ কার্ভ মার্জিনাল রেভিনিউয়ের নিচে অবস্থান করছে। বাট দুটোই শুরু হচ্ছে কোন পয়েন্ট থেকে? 10, তার মানে দুটো শুরু হওয়ার জায়গা একই, বাট কন্টিনিউয়াসলি ডিক্রিজিং। অ্যাভারেজ রেভিনিউ কার্ভ ওপর দিকে থাকবে অ্যান্ড মার্জিনাল রেভিনিউ কার্ভ নিচের দিকে থাকবে। ওকে, তাহলে এইটুকু গ্রাফ আমরা বুঝে গেছি। এটা বুঝে গেলে নেক্সট টপিক হচ্ছে আমাদের ভারসাম্য। চলো, স্বল্পকালীন সময় একচেটিয়া ফার্মের ভারসাম্য। ভারসাম্যের দুটো শর্ত। শর্ত কি কি? সেম আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটা পড়েছিলাম। ফার্স্ট কি? এম আর ইকুয়াল টু এমসি হতে হবে, এবং এমসি কার্ভ এম আর রেখাকে নিচ থেকে ওপরের দিকে ছেদ করবে। তার মানে যদি আমার এটা এম আর কার্ভ হয় তাহলে এমসি রেখা এরমভাবে ছেদ করবে। ক্লিয়ার? তাহলে এই যে পয়েন্টটা পাবো, এই পয়েন্ট ধরে উৎপাদন হবে। খুব ছোট্ট করে গ্রাফটা দেখালাম কারণ বাদবাকিটা পরেরটাতে দেখাচ্ছি। 1 নম্বর গ্রাফ। চলো, এখানে আমি একটা এমআর কার্ভ, একটা এআর কার্ভ আর একটা এমসি রেখা এঁকেছি। এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। ঠিক, এই এমআর রেখা আর এমসি রেখা যেখানে ছেদ করছে এটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। এটা হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। ওকে, তাহলে ভারসাম্য বিন্দুর একটা নাম দিলাম এ। এই ভারসাম্য বিন্দুতেই আমি উৎপাদন করব ও এম পরিমাণ দ্রব্য। ঠিক, ওকে, তাহলে ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কতটা আমার রেভিনিউ হচ্ছে আর কতটা আমি কস্ট বিয়ার করছি, এই দুটোকে মাইনাস করলে আমি বুঝে যাব যে আমি প্রফিট আর্ন করছি না আমি লসে আছি। ঠিক, তাহলে এখানে আমার একটা কস্ট কার্ভ আঁকতে হবে। তাহলে কস্ট কার্ভ আঁকছি। ওকে, তাহলে এই ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কতটা আমার রেভিনিউ হচ্ছে খুঁজতে খুঁজতে, এখান থেকে খুঁজতে খুঁজতে কোথায় যেতে হবে? অবশ্যই রেভিনিউ কার্ভে এখানে যেতে হবে। এখানে একটা নাম দিলাম সি। ওকে, তাহলে যদি এটা এখানে মেজার করা হয় তাহলে এই পয়েন্টটারও একটা নাম দিলাম পি, যেখানে আমার প্রাইস ধার্য হবে। ওকে, আচ্ছা, এবারে আমি রেভিনিউ তো পেয়ে গেলাম, তাহলে এ আর আমার কত হচ্ছে? এ আর হচ্ছে গিয়ে ও এম সি পি পরিমাণ জায়গার ক্ষেত্রফল। কত টাকা আমি, কত খরচা আমি বিয়ার করছি কী করে পাবো? ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে আমি খরচা পাবো খরচা রেখা থেকে, তার মানে কস্ট কার্ভ থেকে। চলো, এখান থেকে খুঁজতে খুঁজতে যাব হচ্ছে কোথায়? কস্ট কার্ভে। এইখানে পেয়ে গেলাম কস্ট কার্ভ, নাম দিলাম বি। তাহলে এটা যদি আমি উলম্ব অক্ষে মেজার করি তাহলে এখানে আমি নাম দিলাম একটা ই পয়েন্ট, যেটা আমাকে দেখাচ্ছে অ্যাভারেজ কস্ট। ঠিক, তাহলে এখানে কে বড়?
রেভিনিউ হচ্ছে আমার এতটা, কস্ট হচ্ছে আমার এতটা। তার মানে অবশ্যই এখানে রেভিনিউ বড় এবং অ্যাভারেজ কস্ট ছোট। যখনই আমি ইনকাম বেশি করব, কস্ট কম হবে, তাহলে আমি কিসে থাকবো? প্রফিট। আর এখানে অ্যাভারেজ কস্ট তাহলে কোন জায়গাটার ক্ষেত্রফল? ও এম বি ই পরিমাণ জায়গার ক্ষেত্রফল। তাহলে এটার থেকে এটাকে মাইনাস করে যে জায়গাটা পাবো সেটা হচ্ছে আমার এই জায়গাটার ক্ষেত্রফল। দ্যাট মিন্স ই বি সি পি, এবং এই জায়গাটুকু আমার কি হচ্ছে? প্রফিট। ওকে, নেক্সট 2 নম্বর গ্রাফ। 2 নম্বর গ্রাফ কি? এখানে আমি আগে একটা কস্ট কার্ভ এঁকে নিই। চলো দেখি এবার শর্ত অনুযায়ী কোথায় ছেদ করছে? এম আর এমসিকে এই বিন্দুতে ছেদ করছে। এই বিন্দু ধরে আমি উৎপাদন করব কত পরিমাণ? নাম দিলাম ও এম, এবং যেখানে ছেদ করছে সেই বিন্দুটার নাম দিলাম ও এ। তাহলে এবার আমাকে খুঁজতে হবে আমি কত পরিমাণ রেভিনিউ আর্ন করেছি আর কতটা আমি কস্ট বিয়ার করেছি। ঠিক আছে, এ আর খুঁজতে হবে আর এসি খুঁজতে হবে। এই দুটোকে প্লাস মাইনাস করলে আমি পেয়ে যাব আমার কতটা প্রফিট হয়েছে, লস হয়েছে, নাকি আমার লসও হয়নি প্রফিটও হয়নি, কিছুই হয়নি। দেখো, তাহলে ও এম পরিমাণ দ্রব্য যখন আমি তৈরি করছি, এই দ্রব্যটা তৈরি করতে গেলে আমার কত পরিমাণ আর্ন হয়েছে কোথা থেকে পাবো? আমি রেভিনিউ কার্ভ থেকে। এটাকে খুঁজতে খুঁজতে চলে যাব হচ্ছে আমার রেভিনিউ কার্ভ পর্যন্ত, এই বিন্দুতে। ঠিক, তো এই বিন্দুতে যখনই আমি গেলাম এবং এই বিন্দু যখন আমি প্রাইস কার্ভে মেজার করছি, এটাই হচ্ছে আমার প্রাইস, রাইট? তাহলে এখানে এ আর কতটা পরিমাণ জায়গার ক্ষেত্রফল পেলাম? ও এম, এটার একটা নাম দিলাম বি, তাহলে ও এম বি পি পরিমাণ জায়গার ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এই ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে আমি কত পরিমাণ খরচা করছি কোথা থেকে পাবো? কস্ট কার্ভ থেকে। তাহলে খুঁজতে 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 যেতে হবে আমার কস্ট কার্ভ পর্যন্ত, রাইট? তাহলে কস্ট কার্ভও কোন বিন্দুতে পাচ্ছি? সেই বি পয়েন্টে পাচ্ছি। ঠিক, তার মানে কি এসিও কোথায় থাকছে? ও এম বি পি জায়গার ক্ষেত্রফল। তার মানে এখানে আমি যা ইনকাম করছি সেটাই হচ্ছে আমার খরচা হয়ে যাচ্ছে। তার মানে আমি কী রকম পজিশনে রয়েছি? নো প্রফিট নো লস পজিশনে রয়েছি। ঠিক, তার মানে এটা হচ্ছে আমার বিপি পয়েন্ট, রাইট? পরেরটাতে আসো, 3 নম্বর গ্রাফ। এখানেও আমি এঁকেছি একটা এমআর আর এমসি কার্ভ, এবং এখানে আমি এঁকে নেব একটা কস্ট কার্ভ। এসি, চলো, তাহলে এমআর আর এমসি যেখানে ছেদ করছে সেই বিন্দু ধরে আমি উৎপাদন করছি ও এম পরিমাণ দ্রব্য, এবং এই বিন্দুতে একটা নাম দিলাম এ। তাহলে এই ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কত পরিমাণ রেভিনিউ আর্ন হচ্ছে কোন কার্ভ থেকে পাবো? অবভিয়াসলি রেভিনিউ কার্ভ থেকে, সেটা হচ্ছে এটা, এবং এখানে আমি নাম দিলাম সি। ঠিক, এবং এটাই আমি প্রাইস রেখাতে কানেক্ট করে আমি প্রাইস পেয়ে গেলাম ওপি পরিমাণ প্রাইস। তাহলে আমি রেভিনিউ বলতে পারি কতটা জায়গার ক্ষেত্রফল? ও এম সি পি জায়গার ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, এই ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন করতে গেলে কত পরিমাণ কস্ট বিয়ার করছি কোন রেখা থেকে পাবো? কস্ট কার্ভ থেকে। তাহলে খুঁজতে খুঁজতে যাই কস্ট কার্ভ কোথায় আছে? কস্ট কার্ভ সেই ওপরে আছে, আমি অনেক দূরে এঁকে ফেলেছি এসি কার্ভ। চলো, এইখানে আছে হচ্ছে আমার কস্ট, তাহলে এখানে নাম দিলাম বি, এবং এটা আমি উলম্ব অক্ষে মেজার করে নিলাম, যেখানে নাম দিলাম ডি। তার মানে এটাই হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট। ঠিক আছে,
আচ্ছা, তার মানে আমি এখানে কস্ট লিখছি কত জায়গার ক্ষেত্রফল, ও এম বি ডি। এবারে একটু দেখো ভালো করে, আমাকে তোমরা নিজেরা বলবে যে আমি কস্ট বিয়ার করছি এতটা, বাট রেভিনিউ আর্ন করছি এইটুকু জায়গা। কস্ট হচ্ছে এতটা, রেভিনিউ হচ্ছে এইটুকু, তাহলে আমি ইনকাম করছি কম, খরচা করছি বেশি, তাহলে আমি লসে আছি না লাভে আছি? অবভিয়াসলি লসে আছি। তাহলে এই যে পুরো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে আমার লস। তার মানে এই পজিশানে এ আর এসির থেকে ছোট, এবং তার জন্য হচ্ছে আমার লস। কোন জায়গাটার ক্ষেত্রফল লস হচ্ছে? পি সি বি ডি জায়গার ক্ষেত্রফল হচ্ছে আমার লসের জায়গা। ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তো এখানে যদি তোমাকে বলা হয় শাটডাউন পয়েন্ট কোনটা, আমি এই লসের জায়গাটাতেই আবার এক্সটেন্ডেড করে আঁকছি, কারণ আমার শাটডাউন পয়েন্ট আঁকতে গেলে আমাকে ওখানে এভিসি কার্ভ লাগবে, বাট আমি ওপরের কোনোটাতেই এভিসি কার্ভ আঁকিনি। কোন পয়েন্টে গিয়ে আমার শাটডাউন পয়েন্ট হয়? এটা আঁকছি শাট ডাউন পয়েন্ট। কোন পজিশনে গেলে আমার শাটডাউন পয়েন্ট হয়? যেখানে এ আর ইকুয়াল টু এভিসি হবে। তার মানে আমি যত টাকা আর্ন করছি পুরোটাই খরচা করে ফেলছি কার পেছনে? ভ্যারিয়েবল কস্ট মেটাতে। হাতে আর কোন খরচা করাটা বাকি থাকছে? ফিক্সড কস্ট মেটানোটা বাকি থাকছে, যেটা মেটানোর জন্য ফার্মের কাছে যথেষ্ট রেভিনিউ নেই। আমাকে কোথা থেকে বিয়ার করতে হচ্ছে? নিজের পকেট থেকে। সুতরাং এই বিন্দুতে আসলে আমি আমার ফার্মের উৎপাদন বন্ধ করে দেব, এটাকে বলা হয় শাট ডাউন পয়েন্ট। চলো, তাহলে আগেরটাতে কী এঁকেছিলাম? এটা ছিল হচ্ছে আমার এ আর, আর এটা হচ্ছে আমার এম আর, আর এঁকেছিলাম হচ্ছে একটা এমসি কার্ভ। ওকে, তো এমসি কার্ভ, আর হয়েছিল কি এইখানে এঁকেছিলাম হচ্ছে আমার এসি, এটাই এঁকেছিলাম ঠিক ওপরেরটা। এই পজিশনটাই আমি নিচে এঁকেছি, শুধু এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এভিসি। এভিসি কোথায় থাকবে? এভিসি। ঠিক, তাহলে এখানে কি হচ্ছে? আমি কত পরিমাণ দ্রব্য উৎপাদন করছি, যেখানে এম আর এমসিকে ছেদ করছে, ও এম পরিমাণ দ্রব্য, নাম দিলাম এ, এবং এটাই আমার কতটা রেভিনিউ আর্ন হচ্ছে এখানে। আচ্ছা, এক মিনিট, কতটা রেভিনিউ আর্ন হচ্ছে এখানে। ঠিক, কি নাম দিয়েছিলাম? ওপি। তার মানে যাই আমার রেভিনিউ আর্ন করছি সেটাই আমি এভিসি, দ্যাট মিনস আমার ভ্যারিয়েবল কস্ট মেটাতে চলে যাচ্ছে। আর এতটা পরিমাণ রয়েছে আমার ফিক্সড কস্ট, যেটা মেটাতে আমার খরচা কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে? পকেট থেকে। তার মানে এখানে যদি আমি নাম দিই, কী নাম দিয়েছিলাম এটা দেখে নিই, সি। এই সি বিন্দু হচ্ছে আমার শাট ডাউন পয়েন্ট। শাট ডাউন পয়েন্ট কোনটা? সি পয়েন্ট হচ্ছে আমার শাট ডাউন পয়েন্ট, যেখানে এ আর ইকুয়াল টু এভিসি হয়।